আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আশা করি আজকের গল্পটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিজের বাবার পকেট থেকে 10,000 টাকা চুরির মিথ্যা অপবাদে মার খেয়ে মুমূর্ষু অবস্থায় বাড়ির উঠোনে পড়ে আছে রনি। রনির সৎ মা আর সৎ ভাই একসাথে বলে তারা নাকি নিজের চোখে দেখেছে রনি টাকা নিয়েছে। তাদের কথাই বিশ্বাস করেন রনির বাবা শফিক মিয়া। ছেলেকে কোনো কথা বলার সুযোগও দেননি তিনি। রনি বারবার বলছিল সে চুরি করেনি, কিন্তু সেই কথা যেন কারো কানে পৌঁছালো না। রাগে অন্ধ হয়ে শফিক মিয়া রনিকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারতে শুরু করেন। একসময় রনি আর দাঁড়িয়ে থাকতে পারেনি, পড়ে যায় উঠোনে। তবুও থামেনি সেই রাগ। সবশেষে দরজার সামনে দাঁড়িয়ে তিনি কঠিন গলায় বলেন, আজকে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো চোর ছেলে আমার দরকার নেই। ঘরের দরজার পাশে দাঁড়িয়ে তখন সৎমা আর সৎ ভাই, তাদের মুখে শয়তানি হাসি। উঠোনে পড়ে থাকা রনি নিঃশব্দে কাঁদছিল। রনির সৎমা নাসরিন বেগম এসে রনির চুল ধরে উপরের দিকে মুখ তুলে বলল, খুব তো বলেছিলি তোর বাপ তোর কথা বিশ্বাস করবে। আমাদের মা ছেলেকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবি। দেখ এখন কে বাড়ি থেকে বের হচ্ছে। রনি নাসরিন বেগমকে বলল, আপনি আর আপনার আগের পক্ষের ছেলে মিলে টাকাগুলো সরিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। আমার বাবার থেকে আমাকে দূরে করেছেন। এর শাস্তি আপনারা একদিন ঠিকই পাবেন। রনির সৎ ভাই পাভেল মায়ের পাশে দাঁড়িয়ে রনিকে বলল, এত প্যান প্যান করিস না তো। আব্বা কি বলেছে শুনতে পাস নাই? তোর কি কি মালপত্র আছে সবকিছু নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। মা চলো তো, এই ছোট লোকের সাথে কোনো কথা বলার দরকার নেই। রনি আহত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। নিজের প্রয়োজনীয় কাগজ ও কিছু পোশাক একটা ব্যাগে ভরে নেয়। শফিক মিয়া ওকে বেশি টাকা দিত না, মাঝে মাঝে যা দিত তা রনি জমিয়ে রেখেছিল। সে জানতো একদিন ওকে ওর নিজের বাড়ি থেকে বের করে দিবে, আর সেই জমিয়ে রাখা টাকাগুলো হবে ওর শেষ সম্বল। সব ব্যাগে ভরে রনি ব্যাগ নিয়ে চলে যায় ওর বাবার রুমে। শফিক মিয়া বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন, এখনও রাগে ফুঁসছেন তিনি। রনি ওনার পায়ে ধরে বলেন, আমি চলে যাচ্ছি বাবা, আমার কোনো ভুল থাকলে মাফ করে দিয়েন। শফিক মিয়া রনিকে এক লাথি দিয়ে দূরে ফেলে দেয় আর বলেন, চলে যা এখান থেকে। কোনো কিছুর অভাব রেখেছি তোর, তাও তোর চুরি করতে হবে কেন? আজকে 10,000 টাকা চুরি করেছিস, কাল আরও টাকা ও সম্পত্তির জন্য আমার গলায় ছুরি চালাবি। এমন ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। রনি না চাইতেও কান্না করে দিল। তারপর শফিক মিয়ার উদ্দেশ্যে বলল, আমি বারবার বলেছি আমি চুরি করিনি, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না বাবা। আর রইল অভাবের কথা। 10 বছর আগে মা মারা যাওয়ার পর আমি বেঁচে আছি কিনা মরে গিয়েছি সেটাও খবর নেওয়ার সময় হয় নাই আপনার। আর আপনি করেছেন আমার অভাব পূরণ। আজকে আমি চলে যাচ্ছি, একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন আমি সত্যি ছিলাম নাকি মিথ্যা। সেদিন আপনার আফসোস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নামমাত্র পরিবারের সাথে থাকতো রনি। সেখানে বাস স্ট্যান্ডে একটা ঢাকার বাসে বসে আছে ও। জমানো 1,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, মানি ব্যাগে টাকা, গন্তব্য অনিশ্চিত। রনি বাসে বসেই ভাবতে থাকে ও কোথায় যাবে আর কি করবে। এতদিন লাথি উষ্টা খেয়ে থাকলেও মাথা গোজার মতো একটা জায়গা তো ছিল, তবে আজকে তাও নেই। রনি যখন নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা করছে তখন ওর পাশের সিটে বসে ওর বয়সী একটা ছেলে। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর ছেলেটা রনিকে বলল, আপনি কি ঢাকা যাচ্ছেন? রনি উত্তর দিল, জি। ছেলেটা আবার বলল, আমিও ঢাকা যাচ্ছি। ও, আমাদের তো পরিচয় হয়নি। আমি রাকিব, আপনি? রনি বেশ বিরক্ত হচ্ছিল, তবুও ভদ্রতার খাতিরে জবাব দিল, আমি রনি। রাকিব কিছুক্ষণ পর আবার বলে, আমি আমার মা ও ছোট বোনের সাথে এখানে দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছি। আপনিও কি এখানে বেড়াতে এসেছেন? কার সাথে এসেছেন? কে কে আছে আপনার পরিবারে? রনি কিছু বলতে গিয়েও থেমে গিয়ে আবার বলে, আমি এই গ্রামের ছেলে, আমার এই দুনিয়ায় কেউ নেই। ঢাকা যাচ্ছি একটা নতুন জীবন পাওয়ার আশায়। পুরো রাস্তা রাকিব ও রনি বিভিন্ন কথা বলতে বলতে পৌঁছে যায় ঢাকায়। প্রথমে রাকিবের কথায় রনি বিরক্ত হলেও একসময় অভ্যস্ত হয়ে যায়। বাস নিজ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। রাকিব তার মা ও ছোট বোনকে নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায়। ঢাকা শহরে ভিড়ের মাঝেও কেউ কেউ ভীষণ একা থাকে, রনিও তাদের মধ্যে একজন। রাতটা ও কাটিয়েছিল বাস টার্মিনালের এক কোণে, মাথার নিচে ব্যাগ, চোখে ঘুম নেই। শুধু একটাই প্রশ্ন, এখন আমি কোথায় যাব? ও জানে কেউ ওকে খুঁজছে না, কেউ অপেক্ষা করছে না। এই বিশাল শহরে সে যেন সম্পূর্ণ অচেনা, অপ্রয়োজনীয় এক মানুষ। ভোরের আলো ফুটতেই রনি উঠে দাঁড়ায়। শরীর ক্লান্ত, চোখ লাল, কিন্তু পেটের ক্ষুধা আর বাঁচার তাগিদ তাকে থামতে দেয় না।
সে হাঁটতে শুরু করে। একটা দোকান আরেকটা দোকান, তারপর কারখানা, তারপর আবার অন্য কোথাও। কাজ লাগবে? প্রতিবারই একই প্রশ্ন, আর প্রতিবার একই উত্তর, কোনো লোক লাগবে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, পায়ের শক্তি যেন শেষ হয়ে আসছে, পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে ক্ষুধায়। তবুও সে থামে না, কারণ থামার মতো কোনো জায়গা নেই তার। অবশেষে এক ছোট্ট হোটেলের সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করে, ভাই কোনো কাজ হবে? হোটেলের মালিক একটু তাকিয়ে দেখে, হয়তো রনির চোখের ক্লান্তি না বলা কষ্ট দেখে ওনার মায়া হয়। তখন সে বলে, প্লেট বাটি ধুতে পারবি? রনি এক মুহূর্ত দেরি করে না, মাথা নিচু করে বলে, পারবো। সেদিন থেকে শুরু হয় তার নতুন জীবন। সারাদিন গরম পানিতে হাত ডুবিয়ে থালা বাসন ধোয়া, অন্যের ফেলে যাওয়া খাবারের গন্ধে নিজের ক্ষুধা লুকানো, ক্লান্ত শরীর নিয়ে রাতের শেষে এক কোণে ঘুমিয়ে পড়া। হোটেলে অক্লান্ত পরিশ্রম করার পরেও 2 মাস রনির একটা মাথা গোজার ঠাঁই ছিল। 2 বেলা দুমুঠো ভাত পেত। কিন্তু কথায় আছে না, অভাগা যদি সাগরে যায়, সাগরের পানিও শুকিয়ে যায়। সেই অভাগা রনির জীবনে ঝড়টা এলো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। সেদিন হোটেলে প্রচণ্ড ভিড়, বৃষ্টির কারণে বাহিরে পানি জমে গেছে। মানুষজন ভেতরে ঠাসাঠাসি করে বসে খাচ্ছে। মালিক বারবার চিৎকার করছে, এই রনি, তাড়াতাড়ি কর, প্লেট কোথায়? রনি দৌড়াতে দৌড়াতে কাজ করছে। রনির হাত পা কাঁপছে, শরীর ক্লান্ত, চোখ ভর্তি ঘুম, তবুও থামার কোনো সুযোগ নেই। ঠিক তখনই একটা বড় টেবিলে 5 জন কাস্টমারের অর্ডার নিয়ে যাচ্ছিল সে। হঠাৎ করে হাত পিছলে গেল, ঝনঝন শব্দে সব প্লেট মাটিতে পড়ে ভেঙে চুরমার। পুরো হোটেল এক মুহূর্তে চুপ। তারপর হঠাৎ করে বলে উঠল, এই হারামজাদা! মালিক দৌড়ে এসে রনির কলার চেপে ধরল। হোটেল মালিক বলল, কতবার বলেছি সাবধানে কাজ করবি, এই প্লেটগুলোর দাম জানিস? রনি কাপা গলায় বলল, ভাই ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। কিন্তু কেউ শোনার মতো অবস্থায় নেই। মালিকের প্রথম থাপ্পড়টা মারতেই রনি হোঁচট খেয়ে পড়ে গেল, তারপরে লাথি। তুই আমার ব্যবসা নষ্ট করে দিচ্ছিস। আরেকজন কর্মচারীও যোগ দিল, এই ছেলেটা শুরু থেকেই ঠিক না। কেউ হাত ধরে টানছে, কেউ ধাক্কা দিচ্ছে। মেঝেতে পড়ে থাকা রনি শুধু হাত দিয়ে মাথা ঢাকার চেষ্টা করছে। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ আবার ফিসফিস করছে, কিন্তু রনিকে বাঁচাতে কেউ এগিয়ে আসছে না। হঠাৎ একজন কাস্টমার উঠে বলল, এইভাবে মারছেন কেন? ছেলেটা তো ভুল করতেই পারে। কিন্তু মালিক রেগে গিয়ে বলল, আপনি আপনার কাজে থাকেন, এটা আমার হোটেল। এরপর আবার রনির দিকে ফিরে বললেন, আজকেই তোর শেষ দিন, এখনই বের হয়ে যা। রনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, চোখে পানি জমে আছে। সে কিছু বলতে চাইলেও গলা দিয়ে শব্দ বের হলো না। চুপচাপ রান্নাঘরের কোনায় গিয়ে তার ছোট্ট ব্যাগটা তুলে নিল। ভেতরে শুধু পুরনো কয়েকটা কাপড়। ব্যাগ নিয়ে দরজার কাছে এসে একবার পেছনে তাকালো। বাহিরে তখনও বৃষ্টি পড়ছে। রনি দরজা পেরিয়ে রাস্তায় দাঁড়ালো। আশেপাশে তার কেউ নেই, কোনো কিছুই নেই, শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। তার মাথার উপর আর কোনো ছাদ নেই। ধীরে ধীরে হাঁটা শুরু করলো সে। কোথায় যাবে সে নিজেও জানে না। শুধু একটা কথাই তার মনে ঘুরছে, আমার জন্য কি কোথাও একটু জায়গা নেই? রনি হোটেল থেকে বের হয়ে একটা নিরিবিলি জায়গায় বসেছিল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ঠিক তখনই 3 জন লোক এসে দাঁড়ালো তার সামনে। এই এত রাতে এখানে কি করছিস? রনি চুপ করে থাকলো। তার হাত আরো শক্ত হয়ে গেল বুকের কাছে। একজন একটু এগিয়ে এসে বলল, টাকা পয়সা যা আছে বের কর। রনির বুকের ভেতর ধক করে উঠল। তার কাছে টাকা বলতে হোটেলের 2 মাসের বেতন 6000 টাকা, এটাই তার শেষ সম্বল। এটাও নিয়ে গেলে ও যে না খেতে পেয়ে মরবে। রনি কিছুটা ভয় পেতে থাকে, কিন্তু সে মাথা নেড়ে বলল, আমার কাছে কিছু নেই। লোকটা হেসে বলল, সবাই এটাই বলে। আরেকজন বলল, চেক কর। একজন তার দিকে হাত বাড়াতেই রনি আচমকা পেছাতে চাইলে 2 জন মিলে তাকে চেপে ধরল। রনি এবার সত্যি ভয় পেয়ে গেল। তার মাথায় শুধু একটাই চিন্তা, টাকাটা গেলে আমি শেষ। সে প্রাণপণে নিজের ব্যাগটা বুকের কাছে চেপে ধরে বলল, ভাই কিছুই নাই, আমাকে ছাড়েন। লোকগুলো বলল, এখানেই কিছু লুকাইছে। একজন জোর করে তার হাত সরানোর চেষ্টা করলো। রনি মরিয়া হয়ে চিৎকার করে উঠল, না ভাই, এটা আমার, ছাড়েন। তার কণ্ঠে কান্না, ভয় আর জেদ সব একসাথেই ফুটে উঠেছে। পরিস্থিতি হঠাৎ করে তীব্র হয়ে গেল। একজন বিরক্ত হয়ে বলল, বেশি নাটক করতেছে। তারপর পকেট থেকে একটা ছুরি বের করলো। আলোতে সেটার ঝলক দেখে রনির শ্বাস আটকে গেল, কিন্তু তবুও সে হাত ছাড়ল না। লোকগুলো বলল, শেষবার বলছি, দিয়ে দে। রনি মাথা নাড়ল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত। এইটা আমার, আমি দিতে পারবো না। পরের মুহূর্তে রনি ওর পেটে তীব্র ব্যথা অনুভব করে। রনির মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো। তার শরীর কেঁপে উঠল, কিন্তু হাত এখনো বুকের কাছে চেপে ধরা। লোকগুলো এক মুহূর্ত থমকে গেল, এই পাগলটা ছাড়ছে না কেন? একজন গালাগালি দিয়ে এগিয়ে যেতে নিল। কারো এগিয়ে আসার শব্দ শুনতেই ওদের মাঝে একজন বলে উঠল, এই চল, ঝামেলা বেশি হওয়ার আগে চলে যাই।
তারা তাড়াহুড়ো করে সরে গেল। রনি ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে, চোখ ঝাপসা, কিন্তু তার ব্যাগ এখনো বুকের কাছে চেপে ধরে আছে। সে কাঁপতে কাঁপতে ভেতর থেকে টাকাগুলো বের করলো। ভেজা নোটগুলো শক্ত করে চেপে ধরলো। তার ঠোঁট এখনো কাঁপছে। এইটা আমার টাকা। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চারপাশে কেউ নেই, শুধু ভেজা রাত, নীরব রাস্তা। আর এক জায়গায় একা একা বসে আছে রনি। দূরে একটা আলো এগিয়ে আসছে, কারো পায়ের শব্দ। কেউ যেন ডেকে বলছে, এই এখানে কে আছে? রনি চোখ তুলে তাকানোর চেষ্টা করে, কিন্তু চোখ দুটো ঝাপসা হয়ে আসে। লুটিয়ে পড়ে রাস্তায়। হাতের মুঠোয় এখনও সেই ৬,০০০ টাকা শক্ত করে ধরা। দূরে যে পায়ের শব্দটা শোনা যাচ্ছিল সেটা দ্রুত কাছে চলে এলো। একটা মাঝবয়সী লোক, হয়তো রাতের পাহারাদার বা পথচারী, দৌড়ে এসে থমকে দাঁড়ালো। এই, কে এখানে? কি হয়েছে তোমার? রনির চোখ আধখোলা, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না ঠিকভাবে। লোকটা নিচু হয়ে তার অবস্থা দেখে আটকে উঠল। ইন্নালিল্লাহ, এ তো রক্ত। সে দ্রুত চারপাশে তাকালো, তারপর চিৎকার করে ডাকতে লাগলো, এই কেউ আছেন? এখানে একজন আহত ব্যক্তি পড়ে আছে। কিছুক্ষণ পর আশেপাশের ২-৩ জন লোক ছুটে এলো। কেউ পানি আনলো, কেউ ফোন বের করে সাহায্যের জন্য কল দিল। একজন বলল দ্রুত হাসপাতালে নিতে হবে, দেরি করলে খারাপ হইতে পারে। তারা মিলে রনিকে সাবধানে তুলে নিল। তখনও রনির হাত শক্ত করে ধরা। একজন লক্ষ্য করলো ওর হাতে কি আছে। আরেকজন আলতো করে বলল, ধরতে দাও, মনে হয় টাকা পয়সা, এজন্যই ছাড়তেছে না। রনি অচেতন অবস্থাতেও হাতটা আরো শক্ত করে চেপে ধরল। হাসপাতালের সাদা আলোয় যখন রনির জ্ঞান ফিরল, তখন সে প্রথমে কিছু বুঝতে পারল না। ব্যথার চোটে মনে হচ্ছে সে মরেই যাবে। তার পাশেই স্যালাইন ঝুলছে। রনি আস্তে আস্তে বুঝতে পারে সে একটা হসপিটালে আছে। সে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে দেখল পাশে একটা লোক দাঁড়ানো, যে তাকে রাস্তা থেকে তুলেছিল। লোকটা তার পাশে চুপচাপ বসে আছে। লোকটা তাকে জেগে উঠতে দেখে হালকা হাসলো। জ্ঞান ফিরেছে তোমার? তুমি কোনো ভয় পেও না, তুমি এখন নিরাপদে আছো। রনি কিছু বলতে গিয়েও থেমে গেল। তার প্রথম চিন্তা টাকা। হঠাৎ সে হাত নাড়তে গেল। রনি হাত নাড়াতেই লোকটা বুঝে ফেলল। পকেট থেকে টাকা বের করে বলল, এইটা খুঁজতেছো? তোমার হাত থেকে নিয়েছিলাম, কিন্তু খুলিনি। তুমি যেভাবে ধরেছিলে, বুঝেছিলাম অনেক কষ্টের জিনিস। রনি চোখের পানি ছেড়ে দেয়। লোকটা আবার ওকে বলে, বাবা, তোমার বাড়ির ঠিকানা অথবা বাবা মা কারো নাম্বার দাও, ওনাদেরকে তোমার কথা জানাতে হবে। ওনারা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। রনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে, এই দুনিয়ায় আমার আপন কেউ নেই আঙ্কেল। আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটা জিজ্ঞেস করার মতো কেউ নেই। লোকটা বলল, আসলেই তোমার কেউ নেই? ভদ্রলোকের প্রশ্নে রনি না চাইতেও আবার চোখের পানি ছেড়ে দিল। তারপর জবাব দিল, আছে, তবে না থাকার মতো। রনি ভদ্রলোককে নিজের জীবনের সব ঘটনা খুলে বলল। 10 বছর আগে মা মারা যাওয়া, তারপর বাবার দ্বিতীয় বিয়ে, সেই থেকে সৎ মা এবং সৎ ভাইয়ের অত্যাচার, তারপর বাবার 10,000 টাকা চুরির দায়ে বাবার হাতে মার খেয়ে বাড়ি ছাড়া হওয়া, এবং ঢাকা আসার পর তার সাথে কি কি হয়েছে তাও বলল ওনার কাছে। সবকিছু বলে ওর যেন হালকা লাগছে। ভদ্রলোক সব শুনে ওর মাথায় হাত বুলিয়ে বলে, এই বয়সে অনেক কিছু সহ্য করেছো তুমি। আল্লাহ তোমার জন্য ভবিষ্যতে ভালো একটা জীবন তৈরি করে দিক, এই দোয়াটাই করি। রনি তাচ্ছিল্য হেসে জবাব দেয়, ভালো জীবন ও সুখ আমার জন্য না আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমাকে এখানে ভর্তি করতে আপনার নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে। রনি তার 6,000 টাকা বের করে বলল, এই নিন আঙ্কেল, আমার কাছে এইটুকুই আছে। ভদ্রলোক রনির টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমার এটা লাগবে না। আচ্ছা, তুমি এখন কি করবা? কিছু কি ভেবেছো? রনি বলল, কি আর করব আঙ্কেল, এখান থেকে বের হয়ে আবার দরজায় দরজায় ঘুরবো কাজের জন্য। পেটের ক্ষুধা দূর করতে লাগবে খাবার, আর সেই খাবার জোগাড় করতে টাকার প্রয়োজন আঙ্কেল। রনিকে অবাক করে দিয়ে ভদ্রলোক বলে ওঠে, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে? ওখানে থাকবা, খাবা, মাঝে মাঝে আমার কিছু কাজ করে দিবা, তাহলেই চলবে। কি, যাবে আমার সাথে? রনি ওনাকে জিজ্ঞেস করে, আমাকে বাড়িতে নিয়ে কি লাভ হবে আপনার? আপনি তো আমাকে চিনেনও না, আমি যদি ধোঁকাবাজ হই? ভদ্রলোক একটু হেসে রনির দিকে তাকালেন। সেই হাসিতে কোনো ভয় ছিল না, বরং অদ্ভুত এক শান্তি। সব মানুষকে চিনে নিতে সময় লাগে, কিন্তু কিছু মানুষকে বুঝতে সময় লাগে না। তিনি ধীরে ধীরে বললেন, তোমার চোখে আমি যা দেখেছি ওটা ধোঁকাবাজি না, ওটা একটা বাঁচার লড়াই। রনি চুপ করে রইল। কথাগুলো যেন তার বুকের ভেতর গিয়ে লাগলো। ভদ্রলোক আবারও বললেন, আর যদি ভুলও হই তাহলেও সমস্যা নেই। জীবনে 1-2টা ভুল মানুষকে বিশ্বাস করাই যায়, কিন্তু যদি ঠিক হই তাহলে একটা জীবন বাঁচানো হবে। রনির চোখ আবারও ভিজে উঠল। এতদিন সে শুধু অবিশ্বাস, অপমান আর কষ্ট পেয়েছে। কেউ তাকে এভাবে বিশ্বাস করে কথা বলেনি। রনি একটু থেমে বলল, আমি গেলে আমাকে তাড়িয়ে দিবেন না তো কোনো দিন?
মাহবুবুর রহমান কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তুমি যদি নিজে চলে যেতে না চাও তাহলে তোমাকে কেউ তাড়াতে পারবে না। এই কথাটা যেন রনির ভাঙ্গা হৃদয়টাকে একটু করে জোড়া লাগালো। হাসপাতালের সাদা দেয়ালের দিকে তাকিয়ে রনি দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো। রনি বলল, আমি যাব। ভদ্রলোকের সাথে ওনার গাড়িতে বসে আছে রনি। কথায় কথায় জানতে পেরেছেন ওনার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছিলেন। তিনি বললেন, ভয় লাগতেছে? রনি একটু হেসে বলল, হালকা ভয় লাগতেছে। মাহবুবুর রহমান বললেন, ভয় পেও না। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় গেটের সামনে থামলো। বিশাল লোহার গেট, ভেতরে সুন্দর বাগান, 2 তলা একটা বাড়ি। রনি সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মাহবুবুর রহমান রনির কাঁধে হাত রেখে বলল, এইটাই আমার বাসা, আজকে থেকে তুমি এই বাড়িতে থাকবে। বাড়িতে ঢুকতে একজন ভদ্রমহিলা এগিয়ে এসে মাহবুবুর রহমানকে বলল, কালকে রাত থেকে কোথায় ছিলে তুমি? তারপর রনির দিকে তাকিয়ে বলল, কে এই ছেলে? মাহবুবুর রহমান সবকিছু খুলে বলল। ভদ্রমহিলা খুশি হলো নাকি রাগ করলো বোঝা গেল না। তিনি মাহবুবুর রহমানকে বলল, আমি ওর জন্য রুম রেডি করতে বলতেছি। রনিকে একটা ছোট কিন্তু পরিপাটি ঘরে নিয়ে যাওয়া হলো। পরিষ্কার বিছানা, একটা টেবিল, জানালার পাশে হালকা পর্দা। রনি ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। মাহবুবুর রহমান বললেন, এই রুমটা এখন থেকে তোমার, এখানে তুমি নিজের মতো করেই থাকো। রনি চারদিকে তাকালো, তারপর হঠাৎ তার চোখ ভিজে উঠল আর বলল, আঙ্কেল, আমি কি সত্যি এখানে থাকতে পারবো? মাহবুবুর রহমান মৃদু হাসলেন। তিনি বললেন, হ্যাঁ পারবা। রনি আর কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে কান্না চাপতে লাগলো। যেখানে তার বাবা তাকে টাকা চুরির দায়ে বাড়ি থেকে বের করে দিল, সেখানে এক অচেনা মানুষ তাকে মাথা গোজার ঠাঁই দিয়েছে। দরজার ঠকঠক আওয়াজে রনির ধ্যান ভাঙে। একটা ছেলে এগিয়ে আসতে আসতে মাহবুবুর রহমানকে বলল, আব্বু, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? আবার শুনলাম কাকে নাকি সাথে করে নিয়ে এসেছো। কই, আমার সাথে পরিচয় করিয়ে দাও। মাহবুবুর রহমান পরিচয় করানোর উদ্দেশ্যে রনিকে দেখাতেই ছেলেটা বলে উঠল, আরে রনি, তুমি? রনি নিজেও অবাক হয় 2 মাস আগে বাসে পরিচিত হওয়া রাকিবকে এখানে দেখে। মাহবুবুর রহমান ছেলের উদ্দেশ্যে বলে, তুই ওকে চিনিস? রাকিব বলল, হ্যাঁ, 2 মাস আগে মিরসরাই থেকে ঢাকা ফেরার বাসে উনি আর আমি পাশাপাশি সিটে বসে এসেছি। উনি কি আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে? মাহবুবুর রহমান ছেলেকে বলল, হ্যাঁ, ও এ বাড়িতেই থাকবে, আজকে থেকে ও এই বাড়ির একজন সদস্য। অপরদিকে রনির সৎভাই বলল, মা, ওই ছোট লোকের বাচ্চা সত্যি সত্যি আর ফিরে আসলো না? পাভেলের কথায় নাসরিন বেগম শয়তানি হাসি দিয়ে বলল, ফিরে আসার জন্য কি ওকে এই বাড়ি থেকে বের করেছি? কত কাঠখড় পোড়াইতে হয়েছে ওই সতীনের ছেলেকে বিদায় করতে। পাভেল হেসে জবাব দেয়, মা, তুমি কি খেলাটাই না খেললে? এদিকে 10,000 টাকা আমার হয়ে গেল, অন্যদিকে তোমার আমার চিরশত্রু বাড়ি থেকে বিদায় নিল। হঠাৎ করে পেছন থেকে শফিক মিয়া বলে উঠলেন, তার মানে আমি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছি, আমার বাড়ি থেকে আমার ছেলে দূর করার জন্য এত কিছু করতেছিস তোরা? শফিক মিয়ার গলা শুনে মা ছেলে তড়িঘড়ি করে পেছনে তাকায়, দেখতে পায় শফিক মিয়া রাগে ফুঁসছেন। নাসরিন বেগম তাড়াতাড়ি করে শফিক মিয়ার সামনে এসে বলল, তোমার কোনো ভুল হচ্ছে, আমরা কেন রনিকে এই বাড়ি থেকে বের করতে যাব? ও তো চুরি করেছে, তাই তো তুমি ওকে মেরে বাড়ি থেকে বের করে দিলে। শফিক মিয়া নাসরিন বেগমের চুলের মুঠি ধরে চিৎকার করে বললেন, আর একটা কথাও বললে তোর জিভ কেটে ফেলবো কাল নাগিনী। আমার ভুল হচ্ছে, আমি এতক্ষণ নিজের কানে যা শুনেছি সব ভুল। তোকে বিয়ে করে আনার পর থেকে আমার ছোট্ট ছেলেটাকে শুধু অত্যাচার করে গিয়েছিস। আমার কাছে ওর নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতি। আমিও কত বোকা, আমার ছেলের কথা বিশ্বাস না করে এই কালনাগিনী আর ওর ছেলের কথা বিশ্বাস করতাম। পাভেল মাকে ছাড়ানোর জন্য বলে, কি করতেছেন আব্বা? মাকে মারছেন কেন? বেশ করেছে ওই ছোট লোকের বাচ্চাকে মা এই বাড়ি থেকে বের করে দিয়ে। ওই ছোট লোকের বাচ্চা বড় বড় কথা বলতো, আমাকে আর আমার মাকে নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। এখন কে বাড়ির বাহিরে ভালো করে দেখুক। শফিক মিয়া আরও চিৎকার করে বললেন, খবরদার পাভেল, আমার ছেলেকে ছোট লোকের বাচ্চা বলবি না। ছোট লোকের বাচ্চা তো তুই। আমি যদি তোর মাকে বিয়ে না করতাম, তুই আর তোর মা না খেতে পেয়ে মরতি। আজকেই তুই আর তোর মা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তারপর বুঝতে পারবি কে ছোট লোক। শফিক মিয়ার কথা শেষ হতেই নাসরিন বেগম ওনার পায়ে পড়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, এসব কি বলছো তুমি? আমরা এই বাড়ি থেকে চলে গেলে কোথায় থাকবো, কি করব, কি খাবো? শফিক মিয়া বললেন, আমার ছোট ছেলেটা এখন কোথায় আছে, কি করছে আর কি খাচ্ছে জানিস? জানিস না? তোদের কথার ফাঁদে পড়ে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আমি আমার ছেলেকে কিভাবে খুঁজে পাবো জানি না। তোদের মতো আপদ আমার দরকার নেই। আজকে এই মুহূর্তে তোরা মা ছেলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি,
কথা শেষে শফিক মিয়া সেদিন যেভাবে রনিকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল, আজকে নাসরিন বেগমকে একইভাবে লাথি দিয়ে দূরে সরিয়ে দেন। এরপরে শফিক মিয়া সেখান থেকে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের প্রথম পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমাদের চ্যানেল কিন্তু 100K খুবই কাছাকাছি, আর সর্বোচ্চ 400 থেকে 500টা সাবস্ক্রাইবার লাগে। তো আমাদের চ্যানেলে অনেকে আছে যারা গল্প শোনো এবং গল্প শোনা শেষে লাইক কমেন্ট কিছুই না করে চোরের মতো আবার চলে যাও। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।